সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা এর আগে দেখেছিলাম রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের তত্ত্ব। আজকে আমরা দেখব, আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাদারফোর্ড এবং বোরের। যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো তত্ত্বের প্রয়োগ করতে হয় না, কিন্তু বোর পরমাণু মডেলের তত্ত্বের প্রয়োগ করতে হয়। আমরা আজকে বোর পরমাণু মডেলের তত্ত্বের প্রয়োগ করব এবং বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম। বোর বলেছিলেন mvr = nh / 2π। তিনি এটা কৌণিক ভরবেগের ক্ষেত্রে বলেছিলেন যে কোন ইলেকট্রন যদি কৌণিক ভরবেগে ঘুরে তাহলে সেটা কিন্তু একটা তত্ত্ব ফলো করে, যেহেতু এটা কোয়ান্টাম বলবিদ্যা অনুযায়ী এবং ম্যাক্স প্ল্যাঙ্কের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী এই পরমাণুর মডেলটি প্রদান করা হয়েছিল। এবং সেখানে তিনি বলেছিলেন যে একটা মৌলের কৌণিক ভর, একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে mvr = nh / 2π। mvr = nh / 2π। এখানে আমরা দেখেছিলাম m হচ্ছে ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের বেগ, আর ছিল যে কক্ষপথে ইলেকট্রন ঘুরবে ঠিক সেই কক্ষপথ যেহেতু বৃত্তাকার বলেছিল সেই কক্ষপথের ব্যাসার্ধ, n কক্ষপথের সংখ্যা, h প্লাঙ্কের ধ্রুবক, আর 2π তিনি সূত্র অনুযায়ী ফেলেছিলেন। এবং সেখান থেকে যেহেতু আর কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে নিশ্চয় করে এই পরমাণু মডেলটিতে একটা কক্ষপথ আছে, একটা বৃত্তাকার কক্ষপথ আছে, সেই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ আছে। আমরা আজকে এই তত্ত্বের প্রয়োগে প্রথমেই ওই কক্ষপথ, অর্থাৎ যে কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে ঠিক সেই কক্ষপথের আমরা ব্যাসার্ধ জানতে চাই এবং দেখবো আমরা আজকে কিভাবে ব্যাসার্ধের সমীকরণটি নির্ণয় করা যায়। আমরা যদি এখানে পাশের চিত্রে একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কেন্দ্র দেওয়া হয়েছে, কেন্দ্রে ZE এর চার্জ লেখা হয়েছে এবং কেন্দ্রের উপরে আমরা দেখতে পাচ্ছি একেবারে কক্ষপথের উপরে E- একটা প্রতীক দেওয়া হয়েছে। আমরা জানি যে E- কে আমরা ইলেকট্রনের প্রতীক বলে থাকি। যেহেতু বোর পরমাণু মডেলটি প্রদান করার সময় তিনি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মডেল ব্যাখ্যা করতে পেরেছিলেন, সুতরাং আমরা এক ধরে নিচ্ছি এই বৃত্তাকার কক্ষপথের শেষ মাথায় বা বৃত্তাকার কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন ছিল, যার চার্জকে আমরা ই ধরে নিই। এবং আমরা কেন্দ্রে জেড সংখ্যক প্রোটন ছিল এবং একটি প্রোটনের চার্জ যদি ই হয় তাহলে চার্জ হচ্ছে জেডই, টোটাল চার্জ হচ্ছে জেডই। তাহলে আমরা যখন কুলম্বের সূত্র ব্যবহার করেছিলাম, আমরা নবম দশম শ্রেণীতে কুলম্বের সূত্র ব্যবহার করেছিলাম, আমরা অষ্টম শ্রেণীতে একটা সূত্র ব্যবহার করেছিলাম নিউটনের মহাকর্ষ সূত্র। সেখানে বলা হয়েছিল, বা আমরা যদি কুলম্বের সূত্রটাকে ব্যবহার করি, তিনি বলেছিলেন দুটি চার্জ যদি পরস্পর, মনে করি এখানে Q1 এবং Q2 চার্জ যদি পরস্পর r বা d দূরত্বে রাখা হয় তাহলে এদের মধ্যবর্তী একটা আকর্ষণ থাকবে। এই আকর্ষণ হবে এই চার্জদের গুণফলের সমানুপাতিক এবং এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক সেই অনুযায়ী আমরা যদি বলি এখানে ধনাত্মক চার্জ এবং এখানে ঋণাত্মক চার্জ আছে, দুটি চার্জ আছে, যেহেতু দুটি চার্জ আছে তাহলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তা এটাকে আমরা কেন্দ্রমুখী বল বলে থাকি। এই আকর্ষণটা হবে, তাহলে আমরা যখন ওটা করেছিলাম এই আকর্ষণ বলকে, আকর্ষণ বল সমান ছিল Q1 Q2 / d²। দেখলাম দুটি চার্জের মধ্যে আকর্ষণ বল হয়ে থাকে Q1 Q2 / d²। ঠিক একইভাবে যেহেতু এখানে ধনাত্মক চার্জ এবং এখানে ঋণাত্মক চার্জ আছে এবং এদের মধ্যে আকর্ষণ বল হবে, আকর্ষণ বল সমান Z² / r², এবং এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম Z² / r²। এই আকর্ষণ বলের পর এক প্রকারে যেহেতু ইলেকট্রনটি কৌণিক ভরবেগে ঘুরে, কিন্তু যেহেতু v বেগে ঘুরে, সুতরাং রৈখিক বেগের জন্য এটা যদি আমরা কৌণিক ভরবেগে না ঘুরে রৈখিক বেগে ঘুরতো তাহলে এটা কিন্তু কেন্দ্র বহির্মুখী একটা বল প্রয়োগ করতো। তাহলে রৈখিক বেগের জন্য এটাকে আমরা কেন্দ্র বহির্মুখী বল বলতে পারি। তাহলে কেন্দ্র বহির্মুখী বল সমান mv² / r। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা রাদারফোর্ডকে আবারও শরণাপন্ন হতে পারি। রাদারফোর্ড বলেছিলেন যে এই কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং কেন্দ্রের বাইরে অবস্থিত ইলেকট্রনের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে আর রৈখিক বেগের ঘোরার জন্য একটা বিকর্ষণ বল আছে। এই আকর্ষণ এবং বিকর্ষণ বল পরস্পর সমান, যে কারণে একটা কক্ষপথকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। সেই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এই দুটি বল পরস্পর সমান হয়ে যায়। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমরা সমান হিসেবে এখানে তুলে ধরতে পারি। অতএব আমরা তাহলে বলতে পারি Z² / r² = mv² / r। যেহেতু কেন্দ্র বহির্মুখী বল এবং কেন্দ্রমুখী বল পরস্পর সমান, সুতরাং 1 এবং 2 নম্বর সমীকরণও সমান। সুতরাং আমরা বলতে পারি Z² / r² = mv² / r। এটাকে যদি আমরা একটু ঠিক করে লিখি তাহলে এখানে Z² / r = mv²। এই পাশে একটা r এবং এই একটা r দ্বারা সেটা চলে যায়, তাহলে একটা r থাকে। আমরা যদি একটু আড়াআড়ি গুণ করে v² = v² সমান
তাহলে আমরা বলতে পারি জেড স্কোয়ার ডিভাইড বাই এম আর। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। তাহলে আমরা ভি স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। এখানে আমরা দেখলাম প্রথম থেকে আকর্ষণ বল পেলাম, আমরা কেন্দ্র বহির্মুখী বা বিকর্ষণ বল পেলাম, এই দুটি বল পরস্পর সমান এবং সেখান থেকে আমরা ভি স্কোয়ারের মান নিয়ে আসলাম জেড স্কোয়ার ডিভাইড বাই এম আর। এবারে আমরা বোরের তত্ত্ব থেকে পেয়েছিলাম, বোর তত্ত্ব থেকে পেয়েছিলাম আমরা, সেখানে বলা হয়েছিল এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই, এটা বলা হয়েছিল। সেখানে যদি আমরা ভি রাখি তাহলে ভি ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম আর। এটাকে যদি আমরা এই সমীকরণের মতো করে লিখতে চাই তাহলে এটাকে আমরা বর্গ করে ফেলবো। বর্গ করলে ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এটাকে আমরা 4 নম্বর সমীকরণে সংজ্ঞায়িত করলাম। তাহলে আমরা এখানে ভি স্কোয়ার সমান সমান পেলাম, একবারে সরাসরি ভরের প্রস্তাবনা থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু পেলাম এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম আর স্কোয়ার এটাকে যদি আমরা এখন সমন্বয় করি, যেহেতু এটাও ভি স্কোয়ারের মান এবং এটাও ভি স্কোয়ার, দুটি ভি স্কোয়ারের মান হলে আমরা সমীকরণ দ্বয়কে সমতা করে লিখতে পারি। তাহলে আমরা বলবো 3 ও 4 হতে পাই, অথবা 3 ও 4 নম্বর সমীকরণ থেকে পাই। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আমরা এখানে দুটি সমীকরণ থেকে ভি স্কোয়ারের মানকে বাদ দিলাম, ভি স্কোয়ারের মানগুলোকে আমরা সমান করলাম। ভি স্কোয়ার বাদ দিয়ে ভি স্কোয়ারের মান, প্রথম ভি স্কোয়ারের মান ছিল এরকম, দ্বিতীয়বার ভি স্কোয়ারের মানটা আমরা এরকম পেলাম। এবং এখান থেকে যদি আমরা সমীকরণগুলো সাজাতে শুরু করি তাহলে আমরা একটু আবার উপরের দিকে ফিরে যাই। তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে এখানে জেড স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম, একটা এম এবং আর চলে গেলে আর একটা আর থাকে। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে একটু আর গুণ করি বা আর গুণন করে থাকি তাহলে আর এখানে চলে আসবে এবং জেড চলে যাবে ওখানে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। যেহেতু আমরা ব্যাসার্ধ নির্ণয় করছি, প্রয়োগের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা কক্ষপথের ব্যাসার্ধ আর নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা একটা ব্যাসার্ধ বলেছিলাম যে আর ধরে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা একটা ব্যাসার্ধ পেয়েছি এবং ব্যাসার্ধের মান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা এটাকে একটা কক্ষপথের ব্যাসার্ধ হিসেবে বিবেচনা করতে পারি। এই ক্ষেত্রে আমরা যদি এটাকে আরেকটু সাজিয়ে লিখি তাহলে এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড। এই ক্ষেত্রে যেহেতু আমরা জানি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা একটা ধ্রুব রাশি, ইলেকট্রনের ভর এম যেটা একটা ধ্রুব রাশি, চার্জ ই সেটা একটা ধ্রুব রাশি। শুধু এখানে পরিবর্তনশীল রাশি বলতে আমরা এন কে পাই, কক্ষপথের সংখ্যা, কক্ষপথ কম হতে পারে, বেশি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে। জেডও হাইড্রোজেনের জন্য যেমন 1, তেমন ঠিক সোডিয়ামের জন্য 11, পটাশিয়ামের জন্য আবার 19। এভাবে আমরা জেড এর সংখ্যা মৌলভিত্তিক জেড সংখ্যাটা পরিবর্তিত হতে থাকবে। সুতরাং এই দুটো সংখ্যা এখানে পরিবর্তনশীল, বাদ বাকি কোনো সংখ্যা এখানে পরিবর্তিত হবে না। সুতরাং আমরা যদি সকল মানগুলো লিখতে পারি, সকল মানগুলো লিখে বসাই তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা মান পেতে পারি। আমরা এবার এই জিনিসটা নিয়ে কাজ করব যে এখানে কিভাবে আমরা এই মানগুলো বসে এখানে ঠিকঠাক হিসাবটা আমরা করে নিতে পারি। আমরা যদি এখানে যেহেতু পরিবর্তনশীল রাশি মাত্র দুটি, সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে হাইড্রোজেনের ক্ষেত্রে বলি, হাইড্রোজেন এর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বলি তাহলে এখানে আমরা দেখতে পাই R1 ইকুয়াল টু এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার গুণ, যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেনের জেড ইকুয়াল টু 1 এবং এন ইকুয়াল টু, যেহেতু আমরা প্রথম কক্ষপথ বলেছি সেটা 1, সুতরাং জেড এর মান যদি 1 এবং এন এর মান যদি 1 হয়ে থাকে তাহলে এখানে 1 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 1, এই রাশিটুকু আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে এখানে আর দরকার নাই সেটা। সেক্ষেত্রে আমরা এখানে যদি মান বসাই তাহলে একটা মান পাওয়া যায়। আমরা এখন দেখবো এটাতে কিভাবে মানগুলো প্রতিস্থাপন করতে পারি, এই মানগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে বলা হচ্ছে আমরা একাধিক একক ব্যবহার করতে পারি। এখানে সিজিএস একক আছে, এসআই একক আছে, আমরা যে এককটা আমাদের বেশি সুবিধা হবে আমরা সেটা ব্যবহার করব।
আমরা যদি এখানে বলি h এর মান h ইকুয়াল টু প্লাঙ্কের ধ্রুবক h ইকুয়াল টু 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটাকে আমরা জুল সেকেন্ড বলে থাকি, অথবা 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড। h এর মান 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড এবং 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড। আমরা দুটি মান কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এখানে m ইকুয়াল টু ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, অথবা 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। দুটি মান আছে। এবং এখানে ই ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জকেও আমরা একাধিক ভাবে লিখতে পারি। সেক্ষেত্রে ই ইকুয়াল টু আমরা বলে থাকি -1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, অথবা ই ইকুয়াল টু -4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ES কিউব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা একটু লক্ষ্য করবো এখানে কি বলেছি। আমরা প্রত্যেকটা এই যে তিনটি ধ্রুব সংখ্যা লিখলাম, তিনটি ধ্রুব সংখ্যার ক্ষেত্রে আমরা প্রত্যেকবার কিন্তু ভিন্ন ভিন্ন মান ব্যবহার করেছি, বিভিন্ন একক ব্যবহার করেছি। যদি কখনো আমরা এইচ এর মান জুল সেকেন্ডে নিই, তাহলে এম এর মান আমরা অবশ্যই কেজিতে নিব, এবং ই এর মান চার্জের মান আমরা কুলম্বে ব্যবহার করব। অর্থাৎ প্রত্যেকটা মানের ক্ষেত্রে আমরা উপরের যে মানটা নিয়েছি, প্রত্যেকবার এইচ এর মান, এম এর মান এবং ই এর মানের ক্ষেত্রে উপরের যে মানটা নিয়েছি আমরা সেই মানটা ব্যবহার করব, উপরের মানটা ব্যবহার করবো। এটা একটা এককে আসবে। আমরা যখনই জুল সেকেন্ডে এই প্লাঙ্কের ধ্রুবক ব্যবহার করব, ঠিক তখনই আমরা কেজিতে নিব আমরা ইলেকট্রনের ভর, এবং চার্জ নিব আমরা কুলম্বে। যদি আমরা কখনো এইচ এর মান আমরা আর্ক সেকেন্ডে নিয়ে আসি, তাহলে ইলেকট্রনের ভর হবে গ্রামে এবং চার্জ হবে ইএসইউ এককে। এটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলে থাকি, ইএসইউ এককে। আমরা যদি মানগুলোকে যদি প্রথম এককগুলো ব্যবহার করি, সবগুলো প্রথম একক ব্যবহার করি, তাহলে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 তার উপরে বর্গ করা হয়েছে, ডিভাইড বাই 4 ইনটু পায়ের মান 3.1416 ইনটু এম এর মান আছে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31। এর মান আমরা, তাহলে যেহেতু আমরা এম এর মানকে কেজিতে নিয়েছি এবং এটা জুল সেকেন্ডে নিয়েছি, সুতরাং আমরা অবশ্যই এর মানটাকে কুলম্বেতে ব্যবহার করব। কুলম্ব 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, এবং সেক্ষেত্রে এটা বর্গ আছে, আমরা বর্গ করে দিলাম। এবং সবগুলো মান যদি বসাই, তাহলে এটা আসে 0.5292 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে 0.5292 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এটাকে যদি আমরা এভাবে লিখি 5.292 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। এটা আমরা যদি বলি হাইড্রোজেনের একটা কক্ষপথের, অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 5.292 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে কি ব্যবহার করলাম এখানে। এখানে আমরা দেখলাম যে যদি কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করি, অন্যান্যদের কক্ষপথের ব্যাসার্ধ কিছুটা পরিবর্তিত হলেও হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা সহজ হিসাব। আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে সকল মান বসিয়ে এখানে দেখলাম 5.292 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার আসছে। এখান থেকে আমরা অন্যান্য মৌলের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে দেখাবো কিভাবে অন্যান্য মৌলের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। আর এবার যদি আমরা বলি হাইড্রোজেনের ক্ষেত্রে অথবা যে কোনো মৌলের ক্ষেত্রে আর এন ইকুয়াল টু, অর্থাৎ এন তম কক্ষপথের ব্যাসার্ধ বের করেছিলাম আমরা n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। এটা ছিল Rn কক্ষপথের ব্যাসার্ধ। আমরা যদি এক নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে R1 ইকুয়াল টু আমরা নির্ণয় করছিলাম এক নম্বর ব্যাসার্ধের কথা যদি বলি, এক নম্বর কক্ষপথের ব্যাসার্ধের কথা বললে আমরা জানি n ইকুয়াল টু সেটা অবশ্যই 1 হয়ে যাবে, তাহলে n থাকে না। সেক্ষেত্রে আমরা বলবো h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ। আমরা যদি একটা সমীকরণ দ্বারা অপর সমীকরণকে ভাগ করে দিই, আমরা 2 নম্বর দ্বারা যদি 1 নম্বরকে ভাগ করে দিই, তাহলে এখানে আসে Rn ডিভাইড বাই R1। Rn ডিভাইড বাই R1 ইকুয়াল টু, আমরা Rn এর মানটা আগে লিখে নিই, n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। আমরা যদি ভাগের পরিবর্তে গুণ করে দিই, তাহলে এপারে এই ভগ্নাংশটা অবশ্যই উল্টে যায়। উল্টে গেলে আমরা এই অংশটাকে উপরে লিখতে পারি 4 পাই স্কয়ার mz স্কয়ার
ডিভাইডেড বাই এইচ স্কয়ার। তাহলে আমরা জানি এই চার্জ এটা এই নিচের রাশিটা এবং এই রাশি পুরোটাই একই, তাহলে এটা দ্বারা এটা একবারে চলে যায় এবং এইচ স্কয়ার চলে যায়। তাহলে আমরা বলতে পারি আর এন ডিভাইড বাই আর ওয়ান ইকুয়াল টু এন স্কয়ার। তাহলে আমরা যদি বলি আর এন ইকুয়াল টু আর ওয়ান ইন্টু এন স্কয়ার, অর্থাৎ যততম কক্ষপথ হবে এক নম্বর কক্ষপথের সাথে ঠিক ততর বর্গ গুণ হবে, এক নম্বর কক্ষপথের সাথে ঠিক ততর বর্গ গুণ হবে। আমরা যদি এইভাবে ঠিক বলতে পারি আমরা দ্বিতীয় কক্ষপথের কথা বলছি, দ্বিতীয় কক্ষপথের কথা বলছি, তাহলে আমরা তখন বলবো আর টু ইকুয়াল টু হবে কি আর ওয়ান ইন্টু, যেহেতু n ইকুয়াল টু 2 আর টু মানে আমরা বলছি এখানে n ইকুয়াল টু 2, যখন n ইকুয়াল টু 2 হবে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ হবে তখন আমরা আর টু বলেছি, n তম কক্ষপথের জন্য আর n বলেছিলাম আর টু, তাহলে n এর মান এখানে 2, আমরা যদি তার উপরে বর্গ করি তাহলে আর টু ইকুয়াল টু আর ওয়ান এর মান আমরা জানি, হাইড্রোজেনের ক্ষেত্রে আর ওয়ান এর মান হচ্ছে 5.292 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 4। আমরা যদি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই তাহলে R3 ইকুয়াল টু হবে 5.292 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু, তাহলে যেহেতু 3 বলছি আমরা গুণ করলে 3 3 কে 9, আমরা যদি R4 বলে থাকি 5.292 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 16, 4 এর উপর বর্গ করলে সেটা 16 হয়ে থাকে। এইভাবে আমরা একের পর এক কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, একের পর এক কক্ষপথের ব্যাসার্ধ গুলো নির্ণয় করতে পারি আমরা যে কততম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। তবে এটা আমরা যখন নির্ণয় করতে থাকবো আমাদের কাছে জিনিসটা সহজ হয়ে যাবে এবং এই মানটাকে আমরা যদি একটু মনে রাখতে পারি তাহলে যে কোনো মৌলের আমরা যদি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম কিংবা যে কোনো অধাতুর ক্ষেত্রে হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন যারই আমরা এই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে চাই খুব সহজে আমরা এই কক্ষপথের ব্যাসার্ধগুলো নির্ণয় করতে পারি। যদি এর আরেকটি ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব, এই ফর্মুলা থেকে আমরা জানতে পারবো হাইড্রোজেন ব্যতীত অন্য কার এই কক্ষপথের ব্যাসার্ধ কত সহজে নির্ণয় করা যায় আমরা অবশ্য সেটা এক পলকে একটু খেয়াল করে দেখব। যদি আমরা বলেছিলাম হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কথা যখন উঠেছিল বা হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধের কথা যখন উঠেছিল আমরা বলেছিলাম আর ইকুয়াল টু এইচ স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার এম স্কয়ার ইন্টু এন স্কয়ার ডিভাইড বাই জেড, আমরা এরকম ভাবে লিখেছিলাম এন স্কয়ার ডিভাইড বাই জেড। এটা আমরা যদি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কথা বলতাম তাহলে এটা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ছিল, আমরা তখন সমীকরণটাকে যদি লিখতাম এইভাবে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা লিখেছিলাম 5.292 ইন্টু 10 টু দি পাওয়ার -11 মিটার। এবং তার সাথে যদি আমরা অন্য কারো, অর্থাৎ আমরা যদি এখানে বলি এটা ম্যাগনেসিয়ামের বলবো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা তার কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা জানি Z ইকুয়াল টু, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে Z ইকুয়াল টু 12, যেহেতু পারমাণবিক সংখ্যা 12 সুতরাং আমরা 12 ব্যবহার করলাম এবং সেক্ষেত্রে n এর মান আমরা যততম কক্ষপথ নিব, আমরা যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ আমরা যদি বলি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করব তাহলে আমরা জানি এখানে বলবো 5.292 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু এখানে n স্কয়ার ডিভাইড বাই z ছিল, তাহলে n এর মান আমরা বলতে পারি 2 স্কয়ার ডিভাইড বাই z এর মান আছে এখানে 12, আমরা 12 লিখে দিলাম এবং ক্যালকুলেশনটা করে আমরা ম্যাগনেসিয়ামের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এইভাবে আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বললাম। আমরা যদি ক্লোরিনের পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি বলবো, ক্লোরিনের Z ইকুয়াল টু 17 এবং n ইকুয়াল টু 5, সেক্ষেত্রে আমরা বলতে পারি R5 ইকুয়াল টু 5.292 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু n এর মান 5 স্কয়ার ডিভাইড বাই 17। মানগুলো বসিয়ে দিলে আমরা এখান থেকে এই ক্লোরিনের পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবো। এইভাবে যত রকমের মৌল আছে তাদের যত রকম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে বলা হোক, যদি তোমরা ভিডিওটা একটু ঠিকঠাক মতো ফলো করতে পারো এবং প্রথম থেকে যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে নিশ্চয়ই করে এই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা তোমাদের জন্য ইনশাল্লাহ খুবই সহজ হয়ে যাবে আশা করি। এবং আমাদের সাথে তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করো, নিয়মিত দেখবে, ইনশাল্লাহ এই রসায়নের যত জটিলতা আছে আশা করি সব দূর হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ, ধন্যবাদ।